আজকের প্রসঙ্গ আজকের প্রসঙ্গ সেকুলার মানে কি, এর মানে এটা বলতে কি বুঝবো? এই শব্দ ধারণাটা কে আনলো, কবে, কেন এনেছিল? এই শব্দ আমরা বর্জন করব কেন? এই বিষয়ে ভেঙে চুরে কথা বলবো আজকে। বিশেষ করে এই সময়, কোন সময়? যখন কলকাতার শুভেন্দু এসে গেছে, বিজেপি এটার ঘাড়ে চেড়ে বসছে প্রথমবারের মতো। হোল ইন্ডিয়ান হিস্ট্রিতে কখনো কলকাতায় হিন্দুত্ববাদের বুঝতে পারে না। ইভেন লঘু হিন্দুত্ব, ছোট হিন্দুত্ব বলে যদি আমরা কংগ্রেসকে দেখি, সফট হিন্দুত্ব, তারাও কলকাতার মুখ্যমন্ত্রী পদে যবে থেকে শুরু হয়েছে এটা, তাতে আসীন খুবই কম সময়ের জন্য, শর্ট লিভড বলে যা বোঝায় তাই। যেমন ৭৭ সালে এটা চ্যালেঞ্জ হয়ে শুরু করছে কমিউনিস্টের হাতে, জ্যোতি বসুদের হাতে। তারপর থেকে এটা কমিউনিস্টের দখলে ছিল ৩০ বছর। কমিউনিস্ট দখলটা শেষ হয়েছে ২০১১ সালে, মমতা আসছে। মমতা ৩টা মানে ১৫ বছর শেষ করছে করে এই এখন এটা ঘুরে ফিরে ষড়যন্ত্র করে SIR নামের ষড়যন্ত্র করে এটাকে দখল করছে। সো এই প্রথমবারের মতো এটা আসছে এখানে। তাতে আমাদের কি হয়েছে? আমাদের অসুবিধাটা হয়েছে যে এইটা দিয়ে এখন সে ক্রমান্বয়ে আমাদের উপর চাপ সৃষ্টি করবে। অর্থাৎ আমাদের উপর চাপ সৃষ্টি করবে কি করে? এই হিন্দু মুসলমানের ক্যাচাল দিয়ে একটা অদ্ভুত বয়ান তারা প্রচার করে। বাংলা মানে কলকাতায় মানে ওয়েস্ট বেঙ্গলে যত মুসলমান আছে বাংলাদেশ থেকে গেছে। আচ্ছা, এটা কেমন ধরনের যুক্তি? কেউ কি বাংলাদেশের হিন্দু কি বাংলাদেশের মুসলমান কি কলকাতা যাবে সংখ্যালঘু হওয়ার জন্য? ও জানে না কলকাতায় মুসলমানদেরকে কি করে ট্রিট করা হয়? তো ও কি নিচু হওয়ার জন্য ওখানে যাইব? সমাজে অধঃপতিত হিসাবে ট্রিটমেন্ট পাওয়ার জন্য কি ওখানে যাবে? আচ্ছা, চাকরি কি ওখানে বালা? বাংলাদেশে ঢাকায় এসে গেলে এটা আফটার অল একটা রাজধানী। ইন্ডিয়ার রাজধানী কলকাতা। ইভেন বোম্বাইও ঠিক মতো রাজধানী কিনা সন্দেহ আছে। রাজধানী বলতে যে পলিটিক্যাল আবহাওয়া, পাওয়ারের বিষয়, সেগুলো সব দিল্লিতে। ইকোনমিক দিক থেকে বললে সেটা বোম্বাইয়ে। তা আবার বোম্বাইয়ের লোকালে যা সব লোক ঢুকে গেছে, গরিব মানুষ সহ, এগুলো ঠেললা সেখানে গিয়ে হাজির হওয়া এত সহজ কথা? প্লাস এখন আরেকটা ট্রেন্ড বেরিয়েছে, খেয়াল করেছেন আপনারা কিংবা করেন নাই? এই যে ৭ ভাই এলাকা, ৭ ভাই এলাকার যারা উঠতি একটু ইউনিভার্সিটি পাশ করে ফেলাইছে ধরেন, এরা সবার আগে ছুটতেছে ইন্ডিয়ানদের যেসব রাজ্যগুলোতে ইকোনমিক অ্যাক্টিভিটি বেশি। যেমন এখন আজকাল ইকোনমিক অ্যাক্টিভিটি গুজরাটে অনেক বেশি। আপনারা জানেন কিনা জানি না, গুজরাট একসময়, মোদির গুজরাট একসময় বোম্বাইয়ের অংশ ছিল। এটা ৬৫ সালে আলাদা করে গুজরাটকে রাজ্য করা হয়েছে। সো ফলে গুজরাট, এই যে গুজরাতিরা ব্যবসায়ী, যে বেনিয়া বলি আমরা যা, এই শব্দটাতে গুজরাটি বেনিয়া আসে। আপনার ইয়েদের ব্যাকগ্রাউন্ড, ওরা বলে বাই বাই টাইপের একটা শব্দ ইউজ করে, বইন, মমতা বাইন টাইপের একটা শব্দ ইউজ করে। আপনাদের আমাদের জিন্না গান্ধী অরিজিনালি গুজরাটি। কেন বলছিলাম এই কথা? ফলে এই ৭ ভাইয়ের এলাকার লোকেরা, ছেলেগুলা একটু বড় হলে পরে মানে একটু কিছু একটা টেকনিক্যাল কাজ শিখছে, দৌড় দিয়ে চলে যাবে গুজরাট নাহলে বোম্বাই। আর যদি আইটি জাতি হয় তাহলে চলে যাবে দক্ষিণে, ইয়ে থেকে শুরু করবে, হায়দ্রাবাদ থেকে শুরু করবে, এরপর আরো নিচের 4টা আপ টু কেরলা বা মাদ্রাজ মানে তামিলনাড়ুতে যাবে। সবচেয়ে ভালো হয় ব্যাঙ্গালোরে যাবে, নাহলে হায়দ্রাবাদে যাবে। এই জায়গায় আইটির কাজ ভালো পাওয়া যায়। তার যার যেখানে স্কিল সে ওখানে চলে যাবে। এইটি মাইগ্রেশন মানে আন্তঃরাজ্য মাইগ্রেশন এখন শুরু হয়েছে। এই শব্দটা খেয়াল রাখেন, ইন্ডিয়াতে এর আগে কখনো আন্তঃরাজ্য মাইগ্রেশন বলে কিছু ছিল না। তাহলে কলকাতার একটা ছেলে মানে ওয়েস্ট বেঙ্গলের মফস্বলের জেলা থেকে যদি আসে, তুই কলকাতা থাকিস, মানে এইটা একটা বিরাট কিছু। তাহলে ওর কাছে দিল্লি কি জিনিস বুঝে নেবেন, বোম্বাই কি জিনিস বুঝে নেবেন। এই যে মফস্বলিয়াটা, এখন বাংলাদেশে কোনো মুসলমান কি ওর ভিতরে আরো মফস্বলিয়া হইতে যাবে? মূল কথাটা কিন্তু কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে, কলকাতায় যত মুসলমান, ওয়েস্ট বেঙ্গলে যত মুসলমান আছে বাংলাদেশ। মানে এটা হলো অনেকটা, কে যদি বলে যে হিন্দুরা সব ইন্ডিয়া থেকে আসছে, আরে বাবা, ও তো ইন্ডিয়াতেই ভালো আছে, ও কেন বাংলাদেশে আসতে চায়? বাংলাদেশের ডোমিনেটিং জনসংখ্যা তো হিন্দু না, সেখানে কেন আসতে চায়? কোনো বিশেষ সুবিধায় বিশেষ তার একেবারে চাচা হলো মন্ত্রী, ওই টাইপের কিছু হলে সে এক্সেপশনাল 2-4 জন আসতে পারে, কিন্তু এটা তো সাধারণ ফিনোমেনা না। কিন্তু ওরা এই ক্যাম্পেইনটা করতেছে মুসলমানদের উপর আরো চাপ আনার জন্য। কেন? মুসলমানরা ভোট দিত মমতাকে, ইচ্ছে সোজা হিসাবটা। তাহলে এই যে ক্রমান্বয়ে প্লাস এখন হাসিনাকে ঢুকাইতে হবে, তারেক এটা রাজি হয় না যে তোমাদের যা দাবি আছে নিয়ে আসো, ওগুলা করে দেবানি, কিন্তু হাসিনা পুনর্বাসন পারবো না। এইটা নিয়ে তারেকের শুরুর দিকে এক কথা, ক্ষমতা আসার পরে আর এক কথা হয়ে আছে।
ফলে এইটার জন্য ইন্ডিয়ানরা প্রেশার ক্রিয়েট করার জন্য এবার শুভেন্দুর সাথে হাসিনাকে ট্যাগ দিয়ে নিয়ে আসছে। তাহলে এই যে একটা অবস্থা তৈরি হচ্ছে, এই অবস্থার ভিতরে তাহলে এখন দেখেন আমাদেরকে কনফিউজ করে দিচ্ছে তাদের বয়ান। যেমন ধরেন শুভেন্দু ক্ষমতায় এসে বলতেছে এখানে ধর্মনিরপেক্ষতা চলবে না, এখানে হিন্দু রাজত্ব করবে, এটা হিন্দুস্তান। বাক্যের ফ্রেমিং গুলো দেখে মনে হচ্ছে ঠিকই তো কইছে, ঠিক যে অর্থে কেউ কেউ বাংলাদেশের আছে এটা মুসলমানের স্থান বলতে চায়, তাদের মনে এরকম সুশুরি আসে। সেম লজিকের আরেকটা দিক আর কি এটা, কিন্তু প্রায় 90% লোক এটা হোল্ড করে না। এটা বাংলাদেশের একটা বিরাট সুবিধা। এই জায়গায় বাংলাদেশ ওয়েস্ট বেঙ্গল থেকে আগে এবং আলাদা। এখানে ওই যে মন্দির পাহারা দেওয়ার জন্য ইসলামী দলগুলোরই পাহারা দেয়, এই ফেনোমেনা ওয়েস্ট বেঙ্গলে নাই, চিন্তাও করতে পারে না ওরা। অমিত শাহ বলতেছে মুসলিম নারীদের নিরাপত্তা দেওয়া অসাংবিধানিক, কথা কইটা ভারতীয় সংসদে বলতেছে, সংসদে দ্বারাই বলতেছে অমিত শাহ। এই দুটা কার্ড আমি এখানে পাইছি ফেসবুকে, তাই আপনাদেরকে পড়ে শুনলাম। তাহলে এই যে কনফিউজ একটা অবস্থা তৈরি করছে আমাদের ভিতরে সেকুলার শব্দের ব্যবহার বিরুদ্ধে, এখন আমরা আরো আউলায় গেছি। এটা কি ভালো শব্দ? এটা কি কলকাতায় মানে ইন্ডিয়াতে মুসলমানদের প্রতিরক্ষা দিবে, সুযোগ দিবে, সংরক্ষিত করবে, প্রোটেক্ট করে রাখবে, তেমন একটা ধারণা? আপনারা সম্প্রতি দেখছেন জামাতের আমির সভাপতির মুখ দিয়ে এটার পক্ষে একটা কথা বেড়ে গেছে, কারণ এটা নিয়ে আমরা যথেষ্ট চিন্তা করিনি আগে। এই যে আমাদের বেহাল একটা অবস্থা, মানে একদিকে ওয়েস্ট বেঙ্গল থেকে একটা হিন্দুত্ববাদের আক্রমণ প্রবলভাবে আসতেছে একটা বয়ান, আর আমরা অপ্রস্তুত। তাহলে এই পরিস্থিতিতে সেকুলার বিষয়ক ধারণাগুলো আমাদেরকে খুবই পরিষ্কার করে স্ট্রংলি এক টোনে সবাই মিলে কথা বলাটা খুবই জরুরি। এই জন্যই আজকের প্রসঙ্গটাকে আমি এটাকে প্রসঙ্গ করেছি আজকে। এখন আসুন ধাপে ধাপে প্রসঙ্গের ভিতরে ঢুকবো। এই ধারণাটা শুরু কবে? বলেছি যে কে আনলো বাংলাদেশে। আচ্ছা, দুই ভাবে করি। একটা হলো যে কে আনলো বাংলাদেশে, এই থেকে যদি করি, মজার কথা হলো 1947 থেকে 71 কেউ কোনোদিন সেকুলার শব্দটা শুনছে বাংলাদেশে বলে, মানে পুরো পাকিস্তানে বলে আমার জানা নাই। এমনকি আওয়ামী লীগেরও না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলেছি কামাল হোসেন দেখাতে পারবে না যে আওয়ামী লীগের কোনো নেতা ড্রয়িং রুমে বসেও সেকুলার নিয়ে আলো বসে। ড্রয়িং রুমে মানে বুঝতেই পারতেছেন, পার্টি ফোরামে তো নয়ই, ড্রয়িং রুমে বসে আলোচনা হয়নি। অথচ যুদ্ধের সময় নভেম্বর মাসে ইন্দিরা গান্ধীর সেকুলার শব্দ গিলাইছে, তারা গিলালেছে। এই তাজউদ্দিনের জীবনে কোনো সেকুলার শব্দ উচ্চারণ করে না। আওয়ামী লীগের দলিল দস্তাবেজে কোথাও নাই। এই শব্দ কিভাবে ঢুকে গেল নভেম্বরে? তখন 72 সংবিধান হয় না, 71 নভেম্বরে যুদ্ধই শেষ হয় নাই। এগুলো ইতিহাস আপনারা পাবেন, বাংলাদেশের যে 15 খণ্ডের ইতিহাস বেরিয়েছে, যেটা হাক্কানি পাবলিশার্স থেকে দিছে, ওটা ভিতরে পাবেন। তাহলে এই জিনিসটা এই সময় পর্যন্ত আসে নাই। তাহলে 71-এর পরে এটা ঢুকে গেল কেমনি? এগুলো আমাদের দিকের কখন ঢুকলো এই শব্দ, সেই বিষয়ে আলাপ সিরিয়াস। তাহলে 72 সাল থেকে এটা আসছে কনস্টিটিউশনের সময়, কনস্টিটিউশনের ভিতরে। এইটা নিয়ে আর একটু ডিটেল আলোচনা করব শেষের দিকে। তাহলে 71 পর্যন্ত এটা আসলো না। ওকে, ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা তো ইন্ডিয়া, সেকুলার ইন্ডিয়া, সরি, ইন্ডিয়ান কনস্টিটিউশনে সেকুলার শব্দটা কোথাও ছিল না। ইন্ডিয়ান কনস্টিটিউশন রচনা হয়েছে, চালু হয়েছে 49 সালে, সেখানে কোথাও সেকুলার বলে কোনো শব্দ নাই, শব্দটাই নেই। তাহলে ইন্দিরা গান্ধী এটা আমাদেরকে ঢুকাই দিল কেমন? ইন্ডিয়ান কনস্টিটিউশনে ইন্দিরা গান্ধী ঢুকাইছে 1976 সালে। কি কয়, বাংলাদেশের ওপরে নতুন করে কনস্টিটিউশন অ্যামেন্ড করছে সে, এই অ্যামেন্ড করে এর ভিতরে সেকুলার শব্দটা ঢুকেছে। তাহলে 72-71 আমাদের মধ্যে ঢুকাই দিল কি করে? এগুলা কেউ তলায় হাত দিয়ে দেখতেছে না। কিন্তু অরিজিনাল মা বাপকে এটার, এটা পছন্দের শব্দ কার, এটাও ইম্পর্টেন্ট। অরিজিনাল পছন্দের শব্দ হলো সোভিয়েত ইউনিয়ন। ঠিক সোভিয়েত ইউনিয়ন না, সোভিয়েত ইউনিয়ন পছন্দ করা আমাদের দিকে যেসব কমিউনিস্ট দালালগুলা, দালালি বলবো আমি একদম সিরিয়াসলি, তারাই শব্দটা অ্যাড করছে। কার সাথে? কমিউনিস্টদের কিছু, সোভিয়েত ইউনিয়নের কিছু পার্টিকুলার শব্দ ছিল, ধারণা ছিল। আমি সেটা নিয়ে ডিটেল আরেকটা ভিডিও করতে হবে আমাকে, আমি খালি হেডলাইন নিয়ে বলে দেবো এটা কি ছিল আসলে, কেন ছিল সোভিয়েত ইউনিয়ন। এই সবটাই ঘটনা। আবার আমি 1945-এর প্রসঙ্গ আনবো, কেন বারে বারে 45 আনি, এটা বোঝার চেষ্টা করবেন এখান থেকে।
45 সালে কি হয়েছিল? সেকেন্ড ওয়ার্ল্ড শেষ হলো। এইবার গ্লোবাল ইকোনমি বলে একটা ধারণা আসতেছে, আর এই গ্লোবাল ইকোনমি পলিটিক্সের ধারণায় গ্লোবাল লিডার হিসেবে আজ হচ্ছে আমেরিকা। যেহেতু সেকেন্ড ওয়ার্ল্ডের নেতা হয়ে গেছে, সে সবার যুদ্ধের খরচ দিচ্ছে, সে এগুলোর ভিতর দিয়ে সে নেতা হয়েই গেছে, আপনি চাইলে অস্বীকার করতে পারবেন না। শুধু তাই না, যুদ্ধের খরচ দিচ্ছে তাই না, যুদ্ধের পরে যে পুনর্বাসন লাগবে ওইটা টাকাও আমেরিকানরা দিচ্ছে ঋণ হিসেবে। ফলে অটোমেটিক্যালি আপনার গ্লোবাল লিডারের দায়িত্ব আমেরিকানরা পেয়ে গেছে। এখন সোভিয়েত ইউনিয়ন, এর আগে পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন তো আমেরিকান প্রেসিডেন্ট রুজভেল্টের বগলে বগলে ঘাটছে। আমি প্রায় বলি যে রুজভেল্টের বগলে দুইটা লোক ছিল, একদিকে স্টালিন, খোদ স্টালিন, এই আপনাদের কমিউনিস্টের সবচেয়ে বড় বাপ স্টালিন, উনি ছিলেন এক বগলে, আর এক বগলে ছিল চার্চিল, লন্ডনের প্রধানমন্ত্রী। তো ভালোই কাটছিল আসলে, কিন্তু তার ছিঁড়ে গেল 45 সালে এসে। সোভিয়েত ইউনিয়ন ঘাবড়ে গেল, কয় কি কেন? কারণ আমেরিকানরা পারমাণবিক বোমা ফুটাইছে টেস্ট করার জন্য। জাপানের যুদ্ধ শেষ হয়ে গেছে, অথচ জাপান দুইটা বোমা মারছে। এফেক্ট কি হয় এটা দেখার জন্য, এটা সুযোগ একদম সরাসরি পাবলিক লাইফে এটা ফুটাই দিলে কি হয় রিয়াকশন, এটা দেখার জন্য। আর এটা দেখার জন্য যখন ফুটালো, দেন সোভিয়েত ইউনিয়নের মাথা খারাপ হয়ে গেল, আই হাই কার বগলে ঘুরছি আমি, এই সময় তো চলবে না আমাদের। তাহলে এই যে যখন আমেরিকা যখন গ্লোবাল লিডার হয়ে যাচ্ছে, তখন সোভিয়েত ইউনিয়ন দেখছে আমার বয়ান ছাড়া আমি আমার রাষ্ট্র টিকাইতে পারবো না, আমি তো ওর মতো না। দেন এইবার যে বয়ানটাও নিয়ে আসে, এই বয়ানেরই সার কথা হলো, আগেকার 45 সাল আগে আর একটা খালি শব্দ আগে বলেছি আপনাদেরকে, জাতিবাদ, নেশন স্টেট, এই ধারণাগুলো আগে ছিল। হোল ওয়েস্টের ধারণা ছিল নেশন স্টেট। যে জন্য বলেছিলাম জাতিসংঘ, এই যে জাতি কেন, জাতীয়তাবাদী সংঘ না কেন, ওটার পিছনে এই কারণ। আর এইবার সোভিয়েত ইউনিয়ন যে বয়ানটা আনতেছে, এই বয়ানের শব্দটা বদলে দিচ্ছে, শুধু এই শব্দ না, আরো অনেক কিছু। এইবার 4টা শব্দ সে নিয়ে আসতেছে। জাতীয়তাবাদ, জাতীয়তাবাদ এক শব্দ না, কিন্তু গণতন্ত্র সামনে রাখতে হয়, নাহলে খারাপ দেখায়। কেউ কেউ রাখে, কেউ কেউ এটাও রাখে না। জাতীয়তাবাদ, এই যে সেকুলার, আর সমাজতন্ত্র, বাংলাদেশের 4 নীতি যেটা, এইটা আসতেছে আসলে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে। এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট শব্দ হচ্ছে জাতীয়তাবাদ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স জাতিবাদ আর জাতীয়তাবাদের মধ্যে? জাতীয়তাবাদের চোখে জাতিবাদটা হলো রাইটিস্ট, এই যে রাইটিস্ট আর লেফটিস্ট, এটা দেখে বুঝতে পারবেন। যারা নিজেদেরকে লেফটিস্ট মনে করে, প্রগতিবাদী, এই যে এটা হলো প্রগতিবাদীদের রাজনীতি। এইটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের আমেরিকার পাল্টা বয়ান। তোমরা কারা? এখন যদি বলে আমি কমিউনিস্ট, আর এক প্রবলেম হচ্ছে, আমেরিকাতে তো আইন করে কমিউনিস্ট গিরি করা, কমিউনিজমের আইডিয়া ছড়ানোটা নিষিদ্ধ, আইন করে এখনো ওই আমলে করা হয়েছে। ফলে এটা করে আবার ওয়েস্টে কেউ গ্রহণ করবে, কেউ গর্ব না, ক্যাচাল আছে। এই জন্য সমাজতন্ত্র শিশু রাখছে, সরাসরি কমিউনিজম বলে নাই। আর এই যে গণতন্ত্র, এই ছলটা নিচ্ছে, এটা কিন্তু ছলের শব্দ, আর এটাও সঠিক শব্দ না, সে আর এক তর্ক। এটা আমেরিকানরা নষ্ট করছে, অরিজিনাল শব্দ ছিল রিপাবলিক। খালি হেডলাইনে বলবো, ডিটেল এখন বলতে পারবো না। রিপাবলিক শব্দটাকে বদল করে ফেলাইছে গণতন্ত্রে আমেরিকানরা। কেন? আমেরিকানদের কনস্টিটিউশন লেখা হয়েছিল 1776 সালে, আমেরিকান জন্ম। ওরা এত মশগুল ছিল, এটাকে একটা ফেডারেল রাষ্ট্র, অর্থাৎ 50টা রাজ্য মানে 50টা আলাদা আলাদা স্বাধীন দেশ আর কি, তারা একসাথে মিলে একটা রাষ্ট্র করবে। এটাকে বলা হয় ফেডারেল রাজ্য, ফেডারেল কনস্টিটিউশন বা ফেডারেল রাজ্য। এই একটা নতুন শব্দ, যেটা হোল ইউরোপ কখনো শুনে নেই ফেডারেল শব্দটা। ফলে আমরাও ব্যবহার করি না। আমরা তো ইউরোপের কলোনিদের তো আমরা পলিটিক্যাল আইডিয়া তো কলোনির হাত ধরে পাইছি। ফলে আমেরিকানরা কি বলছে তো জানি না, খোদ কার্ল মার্কসও জানে না। কারণ আমেরিকান সংবাদপত্র তো লন্ডনে আসতো না রেগুলার, সারা জীবন লন্ডনের লাইব্রেরিগুলোতে পড়ে থেকেও তো কোনো লাভ হয় না, আমেরিকান চিন্তা ভাবনা তার কাছে পৌঁছায় না। ফলে সেও রিপাবলিক দূরের কথা, এই যে ফেডারেল রাষ্ট্র, এই আমেরিকা একমাত্র ফেডারেল রাষ্ট্র। ফেডারেল নিয়ে এত ব্যস্ত, নাগরিকদের মৌলিক অধিকার কি হবে এই কথাটা লিখতে ভুলে গেছে। দেখি একটা রিপাবলিক রাষ্ট্র বানাচ্ছে আমেরিকা, প্রথম দুনিয়ায়।
অনেকে মনে হতো না প্যারি কমিউন আগে হচ্ছে না, প্যারি কমিউনের 13 বছর আগে এই যে 13 যোগ দেন তাহলে প্যারি কমিউন পাবেন। প্যারি কমিউন পরে হয়েছে, তাও তো প্যারি কমিউন ধরে রাখতে পারে না, ওটাও ভেঙে গেছে, রাজতন্ত্র আবার ফিরে আসছে। ওকে, মূল কথায় যাই, তাহলে আমেরিকানরা এইটা বানাইতে গিয়া মানে রিপাবলিক, ফেডারেল রিপাবলিক বানাতে গিয়া মৌলিক অধিকার কি হবে তাই লিখতে ভুলে গেছে। এইটা যখন রিয়েলাইজ করছে ততদিনে 15 বছর হয়ে গেছে। এই জন্য 1791 সালে মৌলিক অধিকারগুলো কি হবে এইটা আলাদা করে লিখতে হচ্ছে, লিখে প্রথম সংশোধনী মানে বুঝতেছেন অরিজিনাল কনস্টিটিউশন এটা ছিল না। এই ভুলটা তো তোবা চুপ 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 করে ঢুকাই দিয়ে, এখন চুপ করে ঢুকাই দিতে গিয়ে নাম বদলে দিচ্ছে, এখন থেকে বলা শুরু করছে গণতন্ত্র, আমরা গণতন্ত্র। সো গণতন্ত্র বলতে যা বুঝায় তা হলো সিভিক, এজন্য বলছে সিভিক রাইট কি হবে, নাগরিকের অধিকার কি হবে, সেই বিষয়টাই হলো গণতন্ত্র। আচ্ছা, তো তাহলে রিপাবলিক আগে বলতেন কেন, ফেডারেল রিপাবলিক বলতেছেন কেন? আর রিপাবলিক ছাড়া আপনি পাবলিকের রাষ্ট্র, তো রাজতন্ত্র ফিরে যান তাইলে। রিপাবলিকের আগের শাসন মানে রাজতন্ত্রের শাসন, রাজার শাসন, রাজা আমিরের শাসন, তা ওখানে ফিরে যান। ওখান তো যাওয়া যায় না। তখন এই যে এরপর থেকে রিপাবলিক ফেলে দিয়ে এই গণতন্ত্র বলা শুরু করলো। তার মানে তার যে ভুলটা এটা কারেকশনের জন্য এই শব্দটা আবিষ্কার করছে। আর এতে আমাদের অসুবিধা হলো রিপাবলিক ধারণাটা বাদ পড়ে গেল। এরপরে কমিউনিস্টরাও এটা ব্যবহার করতেছে অ্যাজ এ ছল, যেহেতু তার ইকুইভ্যালেন্ট শব্দ নাই। লেনিন যে একবার গণতন্ত্র ইউজ করতেছে, লেনিনও তার দেশে 1905 সালে তারা বলতেছে বুর্জোয়া বিপ্লব হয়েছে, আর গণতন্ত্র শব্দটা ব্যবহার করতে ইচ্ছে, লেনিনকে তার বইয়ের ভিতরে গণতন্ত্র শব্দ ব্যবহার করছে। কিন্তু গণতান্ত্রিক বিপ্লবটা কেন হলো আপনারা দ্বারা দেখলেন কেন, চোখের সামনে দিয়ে বুর্জোয়া বিপ্লব হইতেছে আপনাদের ভাষায়, তখন আপনারা জানতেন না ভূমিকা কি হবে, কি হওয়া উচিত। ফলে আপনারাও এই জন্য শব্দটা একটা, যেহেতু ওই সময়টাকে ব্যাখ্যা করতে হবে যা আপনাদের সময় না, আপনাদের রাজনীতির রাশিয়া না ওটা, ফলে আপনি এটা বাঁ হাতে ফুল দেওয়ার মতন করে আপনিও গণতন্ত্র শব্দটা ইউজ করা শুরু করলেন। কিন্তু গণতন্ত্র তো কার্ল মার্ক্সের শব্দ না, কার্ল মার্ক্স জীবনে কখনো গণতন্ত্র দূরের কথা রিপাবলিক শব্দই ব্যবহার করে নাই। তাহলে এই হচ্ছে গণতন্ত্র শব্দটা এসে জুড়ে বসা। সো গণতন্ত্র ওদের কাছে একটা এই যে মির্জা ফখরুলের গণতন্ত্র আসে চাপাবাজির শব্দ, যেটা সে বিশ্বাস করে না কিন্তু বলতে হয়, যার মর্ম সে জানেও না। সো গণতন্ত্র যদি আসলে ভুল অর্থে আমেরিকানরা যে অর্থে গণতন্ত্র ইউজ করে, এটা হচ্ছে সিভিল রাইট গুলা। আরো স্ট্রেট কাট বলে দিয়ে আমাদের এই এখনো পচা কনস্টিটিউশনে তৃতীয় চ্যাপ্টার, যেটা তৃতীয় অধ্যায় বলে, তৃতীয় অধ্যায়টা হলো মৌলিক অধিকার। ওখানে দেখবেন সম্ভবত 26 ধারা, 26 অনুচ্ছেদ, 26 থেকে 44 পর্যন্ত এই পুরোটাই হলো মৌলিক অধিকার। তাহলে যে আমেরিকান যেটা এই যে 5 মৌলিক অধিকার বলে খুব জবরদস্ত ইয়ে করে ফেললো, সিভিল রাইট মুভমেন্ট, এই সবগুলোর সার কথা হচ্ছে গণতন্ত্র। ওরা মিস করে গেছিল দেখে গণতন্ত্র শব্দ আসছে। আর কমিউনিস্টরা ব্যবহার করে, মানে কমিউনিজমের চিন্তায় দাঁড়ায় ওইটাকে কি, ওইটা কিছু তো একটা বলতে হবে, আমেরিকানদেরটা কি, এই তখন ওরা এই শব্দটা ব্যবহার করা শুরু করে, এটা ওদের শব্দ না হলো, এই জন্য কেউ ব্যবহার করে কেউ করে না। আচ্ছা, মূল কথাটা তাহলে কি হলো, এই রাইট লেফট দিয়ে ব্যাখ্যা করতেছে, আর লেফট মানে ভালো, রাইট মানে খারাপ, পাল্টা বয়ান তৈরি করছে সে 45 সালের পরের আমেরিকায়, 45 সালের পরের দুনিয়াতে তারা কে। এই জন্য 47-এ যখন ইন্ডিয়া স্বাধীন হচ্ছে, ব্রিটিশরা চলে যাচ্ছে, তখন কমিউনিস্টরা এই শব্দগুলো হাজির করতেছে। তাও তখন সেকুলার আসে নাই, কিন্তু তখন মূলত এই জাতিবাদ আর জাতীয়তাবাদ এই ঝগড়া চলতেছে। যারা জাতীয়তাবাদ ন্যাশনালিজম বলে তারা আসলে প্রগতিশীল। এই প্রগতি শব্দটার চালু সবসময় থেকে, ওয়াই দে আর ডিফারেন্ট। কমিউনিস্ট আলাদা কেন, সোভিয়েত ইউনিয়ন আলাদা কেন? সোভিয়েত ইউনিয়ন তখন করে কি, আমাদের মতন সব দেশে একটা কমিউনিস্ট পার্টি খুলে এই পার্টি চালানোর টেকাও তারা দেয়, আর এই পার্টিগুলোকে কন্ট্রোল করে এদের ভিতর দিয়ে সোভিয়েত ইউনিয়নের পক্ষে জাস্টিফিকেশনের বক্তব্যগুলা আমাদের মতন দেশে ছড়ায় দেয়। এটাই ছিল তার গ্লোবাল আমেরিকান নেতৃত্বের দুনিয়ার বিরুদ্ধে তার বয়ান। খেয়াল করেন, তখনও কিন্তু সেকুলার আসে নাই। এরপরে কমিউনিস্ট জিজ্ঞেস করতেছে সোভিয়েত ইউনিয়নকে, কমিউনিস্ট পার্টি তো মানা হয়েছে, আপনারা জানেন অথবা না জানেন, 48 সালে আমাদের এখানে বাংলার কমিউনিস্ট পার্টিটা, মানে পূর্ববঙ্গের কমিউনিস্ট পার্টিটা পুনর্গঠিত হয় 48 সালে।
না, পাকিস্তানের কমিউনিস্ট পার্টির সাথে সম্পর্ক নাই ওদের, পশ্চিমের সাথে। এটা আলাদা, স্বাধীন করে শুরু থেকে এরকম ছিল। 48 সালে এটা পুনর্গঠিত হয়, কারণ বেশিরভাগ হিন্দু পলাই গেছে 47 ভাগের সময়, চলে গেছে ইন্ডিয়া, পার্টির লোকও চলে গেছে, তাহলে পুনর্গঠন ছাড়া তো উপায় নেই। তাই পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টিটা গঠন হয়েছে 48 সালে। এইবার ওরা কমিউনিস্ট পার্টি হওয়ার পরে এবার ছবির জিজ্ঞেস করছে হুজুর আলা, এটা কি করব? আমরা তো তৈরি করছি পার্টিটা মূলত হিন্দুদের স্বার্থ রক্ষা করতে, হিন্দুদের রক্ষা করার জন্য। দেখেন না সব দাঙ্গার মধ্যে কি নিষ্পেষিত অবস্থা আছে, মুসলমান মুসলমান। তখনকার শব্দটা হলো এটা। না, এটাও আসতে মেলা সময় লাগছে ওদের বুঝায়। এই যে বললাম পুরা 47 থেকে 71 বাংলাদেশের রাজনীতি সেকুলার বলে তো পাবলিকের মাইর খেতে হবে। ফলে আওয়ামী লীগের ড্রয়িং রুমে এই কথা আলাপ হয় না, সেকুলার বলে যে একটা ধারণা আছে। ওকে, এগুলো হিস্ট্রিক্যালি আমাদের এখানে কেমন করে আসছে শব্দটা? তাহলে প্রথম ঢুকছে এটা 72 সালে। ইন্দিরা গান্ধী আমাদের ভিতরে ঢুকাই দিতে শব্দটা, কিন্তু তার দেশের কনস্টিটিউশনে সেকুলার শব্দ নাই। এখন আসেন ইন্দিরা গান্ধী কেন এই শব্দটা এত আকর্ষণ বোধ করলো, এটা ইন্টারেস্টিং। ইন্দিরা গান্ধী আকর্ষণ বোধ করার পিছনে মূল কারণ হলো সে তার কাছে যে প্রশ্নটা উত্তর নাই, তার মাথায় তাকে কামড় দিয়ে বেড়াইতেছে পোকার মতো। হ্যাঁ, মেলা কিছু পথ পেরিয়ে সে 71 সালের বাংলাদেশের সহায়তা করতে রাজি হয়েছে। তাও রাজি হয়েছে, কিন্তু ভাবেন না যে 25 মার্চ হয়েছে বা এপ্রিল হয়েছে, না, এটা থেকে আরো 3 মাস পরে, প্রায় আগস্টের আগ দিয়া জুলাইয়ে ধরেন এই সময় রাজি হয়েছে। আমি গল্প বড় হয়ে যাবে, ওদিকে যাচ্ছি না। এরপরে ওর মনে একটা প্রশ্ন আসছে যে আমি পুরো পাকিস্তানকে সাহায্য করছি কেন? এটা তো আমার এনিমি স্টেট, মুসলমান, এরাই তো ইন্ডিয়াকে ভেঙে দিচ্ছে। আমি না সারা জীবন পাকিস্তানকে আমার এনিমি হিসেবে জানছি। তেরা পূর্ববঙ্গে ওরা তো মুসলমানই আসলে, তো এই মুসলমানদের আমি কেন হেল্প করছি? বাঙালি বলে না, বাঙালি তো মুসলমান, তো বাঙালিও না, তাহলে ওকে আমি হেল্প করছি কেন? এই প্রশ্নের উত্তর ইন্দিরা গান্ধীর মাথায়, ইন্দিরা গান্ধী কুড়ে কুড়ে খাচ্ছে, তার কাছে উত্তর নেই। এটা বুঝছে যে স্ট্র্যাটেজিক কারণে ইন্ডিয়ার ভালোর জন্য তাকে আর বাংলাদেশের সৈন্য বসাতে হবে না পাকিস্তানের মতো। পূর্ব পাকিস্তানের সৈন্য লাগবে না, মোটামুটি একটা বিডিআর হলেই চলবে, রেগুলার সৈন্য রাখতে হবে না। সো এই যে সুবিধা পাওয়া যাবে, স্ট্র্যাটেজিক সুবিধা আছে, এটা বুঝে। আপনি দেখবেন গত কালকে থেকে আমাদের সুবীর ভৌমিকের একটা ভিডিও ছাড়া হয়েছে, ওখানে সে ব্যাখ্যা করছে ইন্দিরা গান্ধী কেন 71-এর যুদ্ধে বাংলাদেশকে হেল্প করছিল। এখন এই কথাগুলোই বলতেছে সে, সুবীর ভৌমিক। আমি দিব আপনাকে ভিডিওটা। সো 71 সালে কেন সে বাংলাদেশকে করবে, যে তার এনিমি মুসলমানের বাংলা? এইটার উত্তর খুঁজে না পেয়ে নিজেকে একটা সান্ত্বনা দিতে হতো, এ কোন মুসলমান? এখন সে নিজের কাছে যে সান্ত্বনাটা পাইলো, ও আচ্ছা ঠিক আছে, এটা মুসলমান বাট সেকুলার, সেকুলার। এইটা হচ্ছে জাস্টিফিকেশন। হ্যালো মুসলমান, কিন্তু এটা তো সেকুলার। আমি তো মুসলমান বাঙালি বাংলাদেশি পূর্ব পাকিস্তানের লোকদেরকে সাহায্য করি নাই, আমরা করেছি তাদেরকে যারা সেকুলার, মুসলমান হলেও যারা সেকুলার। কথা বুঝছেন? জাস্টিফিকেশনটা করতে থেকে আসতেছে। সো ওই জন্য তো করছি, মানে বলতে চাচ্ছে আমরা কিন্তু ভাই মুসলমানই কিছু করবো না। এখন এখান থেকে খুঁজে পাবেন আপনি যে কেন এরা ইসলাম কোপায়, খালি কেন প্রগতিবাদ মানে ইসলাম কোপানো, মুসলমান কোপানো, এইগুলো থেকে আসতেছে খেয়াল করে দেখেন। এইটাই তো ইন্দিরা গান্ধীর সাজাচ্ছে। কেন এখনকার ইন্ডিয়া, মোদি সবাই মিলে 72 কনস্টিটিউশন বদলানো যাবে না, এইটা বলে কেন? এটা উত্তর এখানে পাবে। তাই এটা বহু ভেবে চিন্তে ইন্দিরা গান্ধী এটাকে সাজাচ্ছে। এটা হচ্ছে সেকুলার বাংলাদেশ, এই জন্য সাপোর্ট করছে এটাকে। তাহলে হোয়াট ইজ সেকুলার? সেকুলার অর্থ হলো যেইটা হলে এই মুসলমান থেকে ইন্দিরা গান্ধী সাপোর্ট করাটা ইন্দিরা গান্ধীর কাছে জাস্টিফাইড মনে হয়। হ্যাঁ চলো ঠিক আছে, তোমার মুসলমান হলেও সেকুলার তো। এই কমিটমেন্টটা আগে করে নিছে তাজউদ্দিন। ইভেন তাজউদ্দিন 4-4বার লেটার লেখছে ইন্দিরা গান্ধীর কাছে, আপনি এটাই ওই 15 খণ্ডের ইতিহাসের মধ্যে পাবেন। 4-4বার তাজউদ্দিন চিঠি লিখেছে, আমাদেরকে স্বীকৃতি দিচ্ছেন না কেন?
সেপ্টেম্বরের মধ্যে এটা হচ্ছে, সেপ্টেম্বর অক্টোবর এই সময়। ফাইনালি নভেম্বরে গিয়ে আন্ডার হ্যান্ড আলাপ করার পরে বুঝতে পারছে যে আপনি ওই সেকুলারিজে চাইতে ঢুকাইতারেন, তাহলে আপনার কোনো অসুবিধা নেই। এই সেকুলারিজম তখন গ্রহণ করতে হচ্ছে। অথচ সেকুলারিজম কিন্তু কংগ্রেসের মধ্যে মানে ইন্ডিয়ান কনস্টিটিউশন নেই। এই জন্যই 76 সালে যখন প্রথম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের সুযোগ পাইছে ইন্দিরা গান্ধী, তখন প্রথম ওর মধ্যে ঢুকাচ্ছে 1976 সালে কনস্টিটিউশন অ্যামেন্ড করে, সম্ভবত 39 নম্বর অ্যামেন্ডমেন্ট, আমাকে একটু দেখে বলতে হবে, নেটে খুঁজলেই পাবেন আপনারা। ওকে, তাহলে 76 সালে কি ইন্ডিয়া সেকুলার হইতেছে, আর আমাদেরকে 72 সালে সেকুলার বানাইছে। ওকে, তাহলে সেকুলার মানে হচ্ছে যে আপনি মুসলমান হলেও যদি ইন্ডিয়ার গ্রহণযোগ্যতা পেতে চান, তাহলে আপনাকে বলতে হবে আমি মুসলমান, নাম সেকুলার। এটা হচ্ছে সেকুলারের একটা মানে। আইডিয়াটা কখন কিভাবে আসতেছে বাংলাদেশে, আলটিমেটলি এটা কি হয়ে গেল, বাংলাদেশে এই জমিদার হিন্দুর যে আধিপত্যটা ছিল ওটা ধরে রাখতে হবে। হচ্ছে আপনি যদি খুব কাছে গিয়ে ধরেন প্রথম আলোর মতিউর রহমান, খুব কাছে গিয়ে কানে কানে জিজ্ঞেস করেন যে মতি ভাই, আপনাদের সব কাজের আসল লক্ষ্য কি বলেন তো দেখি, একদম রুট স্বার্থটা কি? আপনারা কংগ্রেস পার্টি করেছেন, আপনি একতা পত্রিকার সম্পাদক ছিলেন, পার্টি পত্রিকার, পার্টি যাবে করতে গেছেন, কি লাভ, দরকার বুঝলাম না। কানে কানে বলবে, কিন্তু প্রকাশ্যে বলতে বলবে, লিখে বলতে বললে কিন্তু বলবে না। সবই হলো হিন্দুদের রক্ষা, বুঝো না, বাংলাদেশে হিন্দুরা তো নিষ্পেষিত, নির্যাতিত। ওই যে 50-এর দাঙ্গা হচ্ছে না দেশভাগের পরে, মুসলমানরা হিন্দুদেরকে মাইরা শেষ করে দিচ্ছে, এই জন্য হিন্দুরা বাঁচছে তো ইন্ডিয়া, যে কটা আছে এদের রক্ষা করতে হবে না? এই রক্ষা করার জন্য তো আমরা পার্টি খুলছি। তাহলে আমাদের পার্টির মূল উদ্দেশ্য হচ্ছে এই যে হিন্দু যেগুলো বাংলাদেশের রয়ে গেছে এগুলোকে রক্ষা করা। মূলত আমরা হিন্দু রক্ষা পার্টি, কিন্তু এই কথা বলতে বলা যাবে না, এই থেকে আবার মোড়ক দিয়ে বলতে হবে আমরা কংগ্রেস পার্টি। ইভেন আমরা যে হিন্দু জমিদারদের আধিপত্য চাই, যেটা আগে ছিল, তাও বলা যাবে না। কিন্তু পার্টির মধ্যে কোথাও জমিদারের বিরুদ্ধে একটা বাক্য মুখে তাড়া দিতে হবে। এই জন্য কংগ্রেস পার্টি কখনো জমিদারের বিরুদ্ধে, জমিদার উচ্ছেদ করতে হবে এই ধরনের কোনো কথা দাবি কখনো করে নাই, এখনো বিশ্বাস করে না। তাহলে এই যে কানে কানে বলতেছে এই কথা, কিন্তু কখনো ওদের দলিলই পাবেন না। কিন্তু প্রত্যেকটা কমিউনিস্টের ঘনিষ্ঠ হয়ে যদি মনের মধ্যে জিজ্ঞেস করেন আপনাদের আসল উদ্দেশ্য কি, হিন্দুদের রক্ষা করা, হ্যাঁ এই ঠিক বলছেন ভাই, আপনি কি বলবো, এই কথা তো প্রকাশ্যে বলতে পারি না, তাহলে তাদের আসল জাস্টিফিকেশন হলো হিন্দুদের রক্ষা করতে হবে। ওকে, সে কথাটা কি সত্য? উত্তর হলো যে না, সেটা সত্যি না। 50-এর দশকে ডেফিনেটলি বাংলাদেশ থেকে ব্যাপক হিন্দু চলে গেছে, সবচেয়ে বড় হিন্দুদের চলে যাওয়াটা 50-এর দশকে, বিশেষ করে 50 থেকে 55 ভিতরে ঘটছে। এটা নিয়ে আগে একদিনও বলেছি আপনাদেরকে, কিন্তু মনে রাখবেন সেম এই 50-এর দশকে সবচেয়ে বেশি মুসলমান ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলাদেশে আসছে। ভালো করে খেয়াল রাখেন, বর্ডারের 3টা ডিস্ট্রিক্ট অন্তত, সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী, হোল চাঁপাইনবাবগঞ্জ 80% লোক হলো ওয়েস্ট বেঙ্গলের মুসলমান। আর আমাদের দিনাজপুর, রংপুর এগুলো তো আছেই। আরেকটা খালি সাবধান করে দিই, রংপুর বলে যেটাকে দেখতেছেন, এদের বেশিরভাগই আবার মানে ওয়েস্ট বেঙ্গল তো এই প্যারালালি আমাদের বাঁ দিকে পড়ে, কিন্তু মাথার উপরেও আছে, ওটা দার্জিলিং, জলপাইগুড়ি। এই দার্জিলিং জলপাইগুড়ি থেকে যারা আসে তারাই রংপুরের মুসলমান। এরশাদ কোথেকে আসছে? এরশাদের ইন্ডিয়াতে মুসলমান ওয়েস্ট বেঙ্গলে কোথায় বাড়ি ছিল, ওই জায়গার নাম হলো মহকুমা বোধ হয় দিনহাটা জায়গার নাম। খালেদা জিয়া কোথেকে আসছে? জলপাইগুড়ি। মিলান এবার মিলবে, এরা সবাই প্রথমে এসে ঢুকছে দিনাজপুরের, বেশিরভাগটাই রংপুরে ঢুকছে, কেউ কেউ দিনাজপুরে ঢুকছে। তাহলে যে পরিমাণ হিন্দু গেছে সেই পরিমাণ মুসলমানও আসছে। এই মুসলমানদের মধ্যেই দেখবেন সেকুলার ধারণা, মধ্যে কি ওখান থেকে সে আসছে, কারণ সেকুলার আগে ওকে তো পড়ায় নিচে রাজি করছে, ফোর্স করছে, তুমি সেকুলার হলেই ওয়েস্ট বেঙ্গলে থাকতে পারবা, নাহলে বাইর করে দেবো, উপায় সম্পত্তি কেড়ে নিয়ে যাবো। ওখান থেকে আসছে তো ও এখন ভয়টা ওর এখানেও আছে, আমরা সেকুলার, নাইলে তো
ভাই হিন্দু লাগে টাকা যাবে না, মানে আলাই। এই যে মনের ভিতরে ঢুকে গেছে হিন্দু মন হত্যা, সেটা মেনে নিছে। এই যে সেকুলার মেনে নেওয়াটা শুরু হয়েছে ওখান থেকে আসার কারণে, শিক্ষিত ওখান থেকে আসছে, মানে শিক্ষিত সে, শিক্ষিত মানে তার কাছে সেকুলার হলো রক্ষা কবচ। মুসলমান হিন্দু আধিপত্যের ভিতরে যদি গুটি মেরে থাকতে চাও তাহলে সেকুলার হইতে হবে। এই হচ্ছে এগুলো হিস্ট্রি। তাহলে 85 যে দাঙ্গার কথা বলতেছে, হিন্দুদের ব্যাপক ইন্ডিয়া চলে যাওয়া বলছে, খুবই নির্যাতিত হিন্দুরা। তো তাহলে মুসলমান আসলো কেন ইন্ডিয়া থেকে? ওটা কি নির্যাতন না হলে কি শখে চলে এসেছে? বদ্দিন নুমুর কি এনে এমনি আছে? সমাজের একটা গণ্যমান্য ব্যক্তি ছিল, তার বাবা পূর্ব পাকিস্তান মুসলিম লীগের সেক্রেটারি, যে সে লোক না সে। তো সে তখন বাংলাদেশে আসলো। আনিসুজ্জামান কেন আসলো? তার বাবা সহ তার সৎ দুই বোন, মানে বড় বোন। আনিসুজ্জামানের বাপের আরেকটা বিয়ে ছিল। এরা সব আসছে কেন এখানে? এই যে এই আমলে আমাদের ব্যারিস্টার কি হক জানি, হোয়াটএভার, যতগুলা উকিল পাড়ায় ছিল সব মারা গেছে এখন, ওই যুগটা শেষ হয়ে গেল। এই সবগুলা ব্যারিস্টারি পড়াটাই, উকিল নাম করা উকিলগুলো সব ইন্ডিয়া থেকে আসে। এই যে আপনার অ্যাপেক্স শু এর মালিক যে আপনার পত্রিকা, টিবিএস পত্রিকা, ইন্ডিয়া। যারা যারা ইন্ডিয়া থেকে গ্রাজুয়েশন নিয়ে আসছে, এটা হচ্ছে ক্রাইটেরিয়া। এটা থেকে বুঝবেন এই মুসলমানরা সবচেয়ে কঠিনতম সেকুলার তারা। এবং এর মালিক যে, তাকে উপদেষ্টা করা হয়েছিল 111-এ, 2001-এর তত্ত্বাবধায়ক সরকার। তো এই লোক তো সবচেয়ে বড় সেকুলার। এই যে প্রথম আলো যখন জ্বালানো হলো, তখন সাবস্টিটিউট হিসেবে টিবিএস, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, আসছিল লোক হেল্প করতে। ওই কয়েকদিন সেকুলার পত্রিকা বলে কিছু একটা হেল্প করতে হবে তো। দেখেন মেলে কিনা সব কাহিনীগুলা। ওকে, এসব অনেক হয়েছে, প্রত্যেকে কি আসলো, কিন্তু এখন কি পজিশন নিব আমরা? এটা কি ভালো আমাদের জন্য? সেকুলার না হলে কি হবে না আমাদের? এটা জিনিসটা কি আসলে? আর আমি বা এটার বিরুদ্ধে তো বলতেছি কেন? এক কথায় মনে রাখবেন, সেকুলার কথাটার অর্থ হলো যে মুসলমান তোমরা নিচা। তোমাকে আমি যে শর্তে তোমার ধর্মীয় পরিচয় ফালাই রেখে এটাকে সেকেন্ডারি বানায় একটা নতুন পরিচয় নিবা। এই নতুন যে পরিচয় নিলে তোমাকে আমি আমার পাশে চাকরি করতে দিব, সমাজে থাকতে দিব। এই যে নতুন পরিচয় একটা জামা গাইতে দিতে হবে তোমাকে, ওটা হলো সেকুলার। ওটা হলো সেকুলার আচরণ। যেমন হিন্দুদের উপরে কথা বলবা না, হিন্দুদের ডমিনেন্সিটা মাইনে নিবা, আধিপত্য করবো ওরা, রুস্তুমি করবো ওরা, আর তুমি এটাকে হীনমন্যতা বলে চুপ করে সরে যাবে। তো তাহলে না তোমার অফিসে চাকরি দিবে, স্কুলে পড়তে দিবে, ওই একই স্কুলে পড়তে দিবে, পিছনের বেঞ্চে হলেও বসতে দিবে, তাহলে তো দিবে না। এই স্বভাবগুলো হলো সেকুলার ওদের কাছে। কিন্তু দেখেন কনস্টিটিউশনে নাই। 49 সালে ইন্ডিয়ান কনস্টিটিউশন হয়েছে, এটা কোথাও নাই। গান্ধী, নেহরু এটাকে বোকা ছিল। এইবার আসেন আস্তে আস্তে ভিতরে ঢুকি। সবার আগে আসেন কোথায় এটা, এবার সিরিয়াস একাডেমিক ধারণার জায়গা থেকে আসে। একাডেমিক ধারণার দিক থেকে সেকুলারিজমের অরিজিন একটা কিন্তু খুব পজিটিভ অরিজিন আছে, যেটাকে শব্দটা আমি ব্যবহার করি, ক্লাসিক সেকুলার বলে একটা ধারণা আছে। সবচেয়ে পজিটিভ ধারণা, যেখানে সেকুলার সবচেয়ে পজিটিভ অর্থে কি হতে পারে? বাকি সবটাই নেগেটিভ, বাকি সবটাই মুসলমান গোপানো, মুসলমান বিদ্বেষ। যে মুসলমান দেখতে পারে না তা সে বলবে যে আমি সেকুলার। সে বলবে মুসলমানের বলাই ছাড়বে, বল তুই সেকুলার। ও যদি বলে না ভাই আমি মুসলমান, তাহলে তো দুই গেলে সর দিয়ে ওর সমাজ থেকে বাইর করে দিবে। যে কথা বললে ওকে পাশে বসতে দিবে, থাকতে দিবে, সোফায় না বসতে দিলেও একই ঘরে বসতে দিবে, কিন্তু মাটিতে। ওই শব্দটা হলো সেকুলার। আপনাকে বলতে হবে আপনি মুসলমান না, আপনি সেকুলার। এবার বাকিটা বুঝে নেন। সেকুলার আপনার একটা অধপতিত নাম। ওটা খারাপ লোক ছিল, ওকে গোসল করায় নতুন জামা গায়ে দিয়ে যে নিয়ে আইছি আমার পাশে, আমার ড্রয়িং রুমে, ওই শব্দটা হলো সেকুলার। কিন্তু আমি তারপরেও বলতেছি অরিজিনাল সেকুলার বলে একটা ধারণা ছিল। প্রবলেমটা কোথায় আসলে? এই শব্দটা হলো, বোধহয় আলোচনা বড় হয়ে যাচ্ছে, আমাকে শর্ট করতে হবে। 1650 সালে, 1648 অ্যাকচুয়ালি, 50 না, আমি অনেক সময় বলেছি এটা। হোয়াট ইজ 1648? এত জায়গা থাকতে 1648?
1648টাকে বলে ইউরোপ তখন ভেঙে যাচ্ছে, ভেঙে গেছে অলরেডি, ঝগড়া বিদ্রোহ শুরু হয়ে গেছে। তখনও রাজতন্ত্রগুলো যায় নাই, তখনও হোল ইউরোপ শাসন করতেছে মূলত রাজতন্ত্র। মূলত 1648-50 এইবার প্রথম ইংলিশ রেভলিউশন হবে, কিন্তু সেটা টিকবে না, 20 বছরের মধ্যে ওটাও ভেঙে যাবে, আবার রাজতন্ত্র ফেরত আসবে। ফলে বুঝতে পারতেছেন এইটা হোল ইউরোপে রাজতন্ত্র প্রভাব ফিরে ফিরে আসছে। এটা স্টেবল হয়েছে, ওই যে তারই প্রথম স্টেবল হওয়া হলো ফরাসি দেশে। 1700 শেষ হয়েছে, 1800 পার হয়ে 1850-এর পরে আস্তে আস্তে রাজতন্ত্র হার মানতেছে। আর এগুলো সব একটু একটু করে ঝগড়া লাগে, একটু একটু করে রাজনৈতিক আন্দোলন, আর একটু একটু করে সংস্কার করে। রাজতন্ত্র কমপ্লিটলি ভেঙে যাওয়া জিনিসটা যদি হয় 1850-এর আশেপাশে, এরপরেও ভোটাধিকার সবাই ভোট দিতে পারবে কিনা। ইংল্যান্ডে এটা হয়েছে 1932 সালের পরে, 1932 সালে। ফলে বুঝতে পারতেছেন যত সহজে ভাবতেছেন ইংলিশ রেভলিউশন হয়ে গেছে 1650-এ, ইভেন এত বিশাল এটা রাজাকে গিলোটিন করে মারছে। গিলোটিন মানে বুঝেন তো, ওই মেশিনে ফালায় গাট গলাটা কাটতে দিচ্ছে মেশিন দিয়ে, এইভাবে ইংল্যান্ডের রাজাকে কাটছে দিয়া। রিপাবলিক ক্যাম্প ছিল, কিন্তু ঠিক তার না 20 বছরের বেশি। সো এগুলা অনেক ধাপে ধাপে আসছে। এরই একেবারে শুরু ছিল 1648। 1648-এ বলা হয়, জায়গাটার নাম কি আমি ভুলে যাচ্ছি, জার্মানির একটা শহর, এই শহরে মেলা বসছে। ওকে, আমি আগেও বলেছি, এখন আরেকবার মনে করে দিই, 30 বছরের গৃহযুদ্ধ। হোয়াট ইজ গৃহযুদ্ধটা? আমি লিঙ্ক দিয়ে দেবো আপনাদেরকে। 30 বছরের গৃহযুদ্ধটা কি ছিল? এই 30 বছর গৃহযুদ্ধ বলে একটা ঘটনা ছিল, যেটা শেষ হচ্ছে এই 1648-এ। 1600 তার মানে 3 বাদ দিলে 8, 1618 থেকে 48, এই 30 বছর গৃহযুদ্ধ হয়েছে। গৃহযুদ্ধ মানে কি নিয়ে গৃহযুদ্ধ? এটাকে আড়া করতে বলতে পারেন ক্রিশ্চিয়ানিটির ভিতরে ফ্যারকার যুদ্ধ। ফেরকা বলেন না আপনারা? ফেরকার যুদ্ধ হলো এটা। ফেরকার যুদ্ধ মানে মানে তখন তো রাজতন্ত্র আছে, এখন রাজা কোন ফেরকার? খ্রিস্টান। এখন সে কি তার ফেরকার খ্রিস্টান থেকে বেশি সুবিধা দিবে? এই হচ্ছে তর্ক। ফলে একটা ফারকা আরেকটা ফারকার সাথে কন্টিনিউয়াস ঘরে 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 যুদ্ধ করতেছে, এই জন্য গৃহযুদ্ধ বলতেছে। এই যুদ্ধটা চলছে পাক্কা 30 বছর। অস্থির একটা অবস্থা। রাজতন্ত্র আছে বটে, নামে আসছে, কিন্তু সমাজে কোনো শান্তি নেই। এই সমস্ত জাস্ট মুসলমানদের মধ্যে চিন্তা করেন, ফেরকার তো শেষ নাই। তো ফেরকা আছে বলে কি এটা মারামারি করতে হবে ঘরে ঘরে? আপনি পাশের লোকে, বাসার লোকের সাথে মারামারি করবেন, আপনি কাটাকাটি করবেন? তাহলে সেম কাটাকাটি শুরু ছিল ক্রিশ্চিয়ানিটির ভিতরে। এই প্রথম, যেটাকে ওরা বলে 30 বছর গৃহযুদ্ধ। এটা history.com-এর ভিতরে বা যে কোনো এনসাইক্লোপিডিয়ার ভিতরে পাবেন। খালি এই অক্ষরটা দেবেন 30 years of civil war, এইটা দিলে পাবেন। এইটা সমাধান হয়েছিল কি করে? এরই সমাধান হয়েছিল 48 সালে। সমাধানটা কি করছিল? খুব সহজ। রাজা বলল, আমি যে ফেরকারি খ্রিস্টান হই না কেন, আমি সব খ্রিস্টানদের সাথে সমান আচরণ করব, সব প্রজার সাথে সমান আচরণ করেন। দেখেন, এই প্রথম একটা সমান সাম্য ধারু আসতেছে। ধরেন বাংলাদেশে এই যদি তারেক মিয়া হয়ে গেছে পার্টিকুলার একটা ফেরকার ইসলামের লোক অনুসারী, এখন সে বলতেছে ওর যারা যারা ওই ফেরকার লোক তাদেরকে আমি সরকারি অফিসে বেশি উঁচু উঁচু জায়গায় বসাবো, তাহলে কি অবস্থা হবে? তো ফেরকায় ফেরকায় মারামারি লাগবে। তারপরে কেউ কেউ আবার একটু ধরেন কান্নি মারছে ওটার দিকে, শুধু ওরা না তো, এইটাও ওরেও মার, এই বলে সমাজে মারামারি শুরু হবে। ফেরকার যুদ্ধ তো এরকম। তাহলে এটা শেষ করেছিল যেভাবে, যে রাজা যখন মেনটেন করতে গেল, একটাই পথ হচ্ছে যে আমার প্রজাদের সাথে আমি সমান ব্যবহার করবো। আপনি যেই ফেরকারই হন, আপনার ট্যাক্স কমাবো না, বেশিও করবো না, সবাইকে যেমন নিয়ে আপনাকেও তেমন দিব। এইটা দিয়ে সলভ করা হয়েছিল। জার্মানির এক শহরে বসে আলাপটা হয়েছিল।
ওই আলাপে অনেক কিছু ইউরোপের এই সমস্যাগুলো মেটানো হয়েছিল পারস্পরিক রাষ্ট্রতে। এই সময় কিন্তু প্রথম রাষ্ট্র সীমানা কি হবে, সীমানা ধারণাটা আসে। এর আগে তাহলে রাষ্ট্র কি ছিল, রাষ্ট্রকে বোঝানো হইতো রাজধানী কোনটা, ওইটা। এই জন্য সিরিয়া নাই, দামাস্কাস আছে, ইরাক নাই, বাগদাদ আছে। এবার বুঝতেছেন? ততদিনে আমার সীমানা কত দূরে এটা দরকার পড়ছে, একদিন দরকার ছিল না। এই পড়ে আছে জমি, কারো কোনো গায়ে লাগে না। আমি 10 মাইল ভিতরে ঢুকে গেছেন কিনা এটা নিয়ে কেউ কারো কোনো গায়ে আসে না। ওই প্রথম আপনার সীমানার আলাপ হচ্ছে, সার্বভৌমত্ব ধারণা আসতেছে। মানে কোন দেখেন সার্বভৌম ধারণা আসছে কিন্তু রাজতন্ত্রের ভিতরে বসে, তখন এই রিপাবলিক আসে নাই। আমি ইউরোপের প্রেক্ষিতে কথাগুলো বলছি আপনাদেরকে। সো এই সীমানা ধারণাটা আসছে তখন, এবং এই সবই হচ্ছে কিন্তু রোম এম্পায়ার, রোমের আন্ডারে। বাট রোম আবার ভেঙে গেছে। মূল রোম, ডিটেলে যাবো না, মূল রোম হলো -748, যীশু খ্রিস্টের জন্মের 748 বছর আগে রোম সাম্রাজ্য শুরু হয়েছিল। ওই রোম সাম্রাজ্য শেষ হয়ে যায় 467 সালে, খ্রিস্টীয় যীশু খ্রিস্টের জন্মানোর 467 বছর পরে এটা ভেঙে যায় এই রোম এম্পায়ার। এইটাই রোম কেন্দ্রিক যে রোম এম্পায়ার। সেকেন্ড একটা রোম এম্পায়ার শুরু হয় 899 থেকে। এইটার নামটা খালি সামনে একটা হোলি লাগাই দিছে, হোলি, হোলি মানে পবিত্র। এটা হলো হোলি রোমান এম্পায়ার। এইটার সাথে ওইটার এলে পারে, কিন্তু বাকি সব অনেক জায়গায় মিল পাবেন, কিন্তু কেউ কারো কেউ না। ওইটা ফেরত আসতেছে তাও না। আর এই হোলি এম্পায়ার চালু হচ্ছে ফ্রান্স আর জার্মানির বর্ডারের একটা শহরে। সো এই হোলি এম্পায়ার যেটা শুরু হচ্ছে, সেই হোলি এম্পায়ারের আন্ডারে শরীর ভেঙে গেছে, কিন্তু আলাদা আলাদা রাজ্য হয়ে গেছে, কিন্তু ওই যে কারো সীমানা ঠিক হয়নি। এই তখনই সীমানার আলাপ আসতেছে 1648 সালে, খুব ক্রুশিয়াল মোমেন্ট আর কি। এরপরে কিন্তু রিপাবলিক আসবে, এখন ইংলিশ রেভলিউশন হবে এখন, তার আগের কাহিনী এটা। ওকে, তাহলে হচ্ছে যে এটা তাহলে গুছাই এখন আমি। তাহলে এই যে সমান সাম্যের ধারণা আসতেছে, এইটাই পরে যখন নাগরিক সমাজ অর্থাৎ রিপাবলিক যখন কায়েম হয়ে যাচ্ছে, তখন নাগরিক সাম্য রক্ষা করাটা শাসকের জন্য একটা মাস্ট কাজ। পরের দিকের একাডেমিশিয়ানরা বলছে আরে ওটি তো সেকুলারিজমের শুরু। এ হচ্ছে সেকুলারিজমের সবচেয়ে পজিটিভ অর্থ, যে সমস্যাটা কাটানো খুব সহজ। রিপাবলিক রাষ্ট্র বানানোর পরে এই জাতি ফাতি যাই বলেন না কেন, আমি অমুক দমের লোকদেরকে শ্রেষ্ঠত্ব দিব, অমুক ফ্যাকরা লোকদের শ্রেষ্ঠত্ব। অ্যাকচুয়ালি 1648 ঝগড়া কিন্তু ফ্যারকার ভিত্তিতে, কিন্তু ফ্যারকার সুবিধাটা হলো, ফ্যারকা যখন সলভ করলো, তখন যে কোনো ফ্যারকাকেই যদি সমান আচরণ করা যায়, তাহলে যে খ্রিস্টানিটিতে নাই, মুসলমান যে, তাকেও তো একই সুবিধা দেওয়া যায়। এই তাহলে জিনিসটার ফ্যারকা থাকলো না। জিনিসটা যে কোনো রিলিজনের লোক হলেও, যে কোনো এথনিক লোক হলেও তাকে একই সুবিধা দেওয়া যায়। এই নাগরিক মানে সবাই সমান, রাজনৈতিক অধিকারের দিক থেকে সমান। কমিউনিস্টের অর্থনৈতিক অধিকার দেন না, খুব সাবধান, এটা রাজনৈতিক অধিকার বলবেন। সো রাজনৈতিক অধিকারের সাম্যই হচ্ছে এই জন্য রিপাবলিক টিকানোর বেস্ট উপায়। সো আইডেন্টিটি, নাগরিককে কি আইডেন্টিটিতে ডাকা হবে, এই তুই মুসলমান, এটা মুসলমান দেশ, এটা বললে ঝামেলা লাগবে যে মুসলমান না। আমাদের প্রবলেম হলো ছোট্ট হলো একটা পাহাড়ি গোষ্ঠী আসছে, আমাদের ছোট্ট হলো এখানে সাঁওতাল গোষ্ঠী আসছে, আপনার টাঙ্গাইলের ওদিকে যতগুলা, হ্যাঁ, মণিপুরি সহ আরো অনেক ছোট গোষ্ঠী আছে। তো তারা তো বঞ্চিত বোধ করবে যে এদের উপর চাপাই দিছে। এমনিতে কিন্তু হিন্দু মুসলমান আছে, তাই এগুলো সব ঢাকা পড়ে যাবে যদি আপনি বলেন সবাই নাগরিক আর অধিকার সবার সমান, সাম্য, রাজনৈতিক সাম্য যদি করে, তাহলে সেকুলার শব্দটা বলারই দরকার পড়বে না। আপনি কনস্টিটিউশনে কোথাও সেকুলার শব্দ রাখেন নাই, খালি বলতেছেন আমার দেশের সবাই সমান নাগরিক, সমান নাগরিক, আর রাজনৈতিক অধিকারের দিকে সবাই সমান। এটা কনস্টিটিউশন লিখে রাখেন, এই ভিত্তিতে কনস্টিটিউশন করেন। তাহলে সেকুলার শব্দটা যদি নাও লিখেন কিচ্ছু অসুবিধা হবে না। কেন না লেখার পক্ষে আমি, কেন লিখলে ইন্দিরা গান্ধীরা এটাকে অপব্যবহার করবে, মুসলমানদেরকে কাটার জন্য ব্যবহার করবে। বোঝা নাই? ইন্দিরা গান্ধী যেভাবে সেকুলার শব্দটা তাজউদ্দিনের কান্দে বসাই দিয়েছিল, জোর করেছিল, যা শিখাইছিল। ওকে,
তাহলে এইটাকে বলছে অরিজিনাল ক্লাসিক ধারণা ছিল এটা। ওখানে সেকুলার শব্দ দিয়ে আবার আসে নাই, কিন্তু সে বলতেছিল যে রাজা যেই ফ্যাক্টরি খ্রিস্টান হোক না কেন প্রজার সবাইকে সমান চোখে দেখবে। এটি ছিল সলিউশন 30 বছরের গৃহযুদ্ধে। তো ওইটার ভিতরে তো সব সলিউশন আছে আসলে। আপনি যখন রিপাবলিকা করবেন, দেশের বাসিন্দা সবাইকে বলবেন নাগরিক, আর সব রাজনৈতিক অধিকারের দিকে সমান নাগরিক, যার এথনিক পরিচয় যাই থাক না কেন, সংখ্যাগরিষ্ঠ থাক না সংখ্যালঘিষ্ঠ থাক, কিচ্ছু এসে যায় না। পাহাড়ি থাক না সমতলি থাক, সাঁওতাল থাক না গারো থাক, কিচ্ছু এসে যায় না, সবাই রাজনৈতিক অধিকার দিক থেকে সমান। এটা হচ্ছে বেস্ট সলিউশন। তাহলে সমাজের ভিতরে আর এই ক্যাচালগুলো থাকে না। ওকে, সমাধানের কথা তো বললাম, কিন্তু এখন এটা বারে বারে এই কাণ্ড করতেছে, কারণ এটা ইন্দিরা গান্ধীদের সেকুলারিজম। মুখে বলবে এটা, কিন্তু আসলে করবে উল্টাটা, সে ইসলামিকও পাবে আসলে। এখন এইটা হলো যেহেতু কংগ্রেসে, এইটাই সে বাংলাদেশে করছে। এখন ওই কলকাতা থেকে আসা মুসলমানগুলোর কারণে, আমরা তো এডুকেটেড ছিলাম না এখানকার মুসলমানরা, এখন আমরা আবার যেটু আধুনিক হইতেছি, শহরায়ন হইতেছে, শহরে যাচ্ছি, এখন ওই মুসলমানদের কাছ থেকে শব্দগুলো শিখছি। যেমন ধরেন ওটা একটা মুসলমানের নাম বলি, বেলাল আহমেদ বোধহয় ওনার নাম, বাংলা একাডেমির কোন একটা পরিচালক ছিল, বেলাল বেলাল কি বেলাল বরবার, মানে এনিবডি যে কলকাতা থেকে পড়ে আসছে, গ্রাজুয়েশনটা কলকাতা থেকে আসছে 47-এর পরে, এই যে 50-55-এর দিকে বাংলাদেশে আসছে, বশির আল হেলাল বোধহয় সম্ভবত। এরা সমানে এসে এই যে সেগুলো 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 করতেছে। এইটাই তো, মুসলিম লীগ খারাপ, আওয়ামী লীগ ভালো। 72-এর পরে এই যে ধারণাগুলো আসতেছে, জাস্টিফিকেশন এরা তৈরি করে দিচ্ছে। আর আমরা কুচি কুচি এই যে হীনমনতা মুসলমানের ভিতরে, জামাতের আমিরের মধ্যে যে হীনমনতা, এটা কোথেকে আসতেছে? বা আমি ইসলামী রাজনীতি করি না, না না আমি একটু আমার ছোট থাকাই ভালো। কিংবা মনে করেন যে ছেলেটা বহু কষ্টে জায়গির থেকে বড় হয়েছে, কোনো মধ্যে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়েছে, করে ছাত্র শিবির, কিন্তু আসলে তো জাঙ্গির থাকা, ওই যে জায়গির থাকার কারণে গরিব মানুষের ছেলে বলে তার মধ্যে হীনমনতা আছে, এইটা থেকে কুড়ে কুড়ে খাইতেছে। তো ও এখন কনফিউজ যে সে কি নিজেকে সেকুলার বলবে। কিন্তু দেখেন মনের ভিতরে একটা ধারণা আছে সেকুলার জিনিসটা ভালো মুসলমানদের জন্য, এইটা পরে ইন্দিরা গান্ধীরা শিখাইছে। তাহলে কি দাঁড়ালো? আমাদের সেকুলার বলে শব্দটার প্রতি যে সিম্পাথি, না আমি ক্লাসিক সেকুলার নিবেন না, এরা কেউ ক্লাসিক সেকুলার না, তাহলে কোত্থেকে তারা শয়তান সেকুলার হলো? এইটার একটা ইতিহাস আছে, আমার আরো 10 মিনিট নিতে হবে এই জায়গাটা। এইটার খুব শর্টকাটে বললে, এটা এক হলো কংগ্রেস, মানে ইন্ডিয়া হিন্দুদের কংগ্রেস, কংগ্রেস দল, আর হলো যে 1918 সালের পরে, ওই আবার সে পুরনো কথা, 1918 সালের পরে যখন অটোমান এম্পায়ার দখল করছে ব্রিটিশরা, তুরস্ক বিশেষ করে, করার পরে 23 সালের মধ্যে যে সরকারটা গঠন করে, এইটাকেই তারা নাম দেয় সেকুলার সরকার। কামাল তুনে কামাল কিয়া, কামাল আতাতুর্ককে প্রধানমন্ত্রী বানাইছে, একটা মেজর ছিল, দিয়া ব্রিটিশরা সেকুলার বানাইছে। ওকে, সেকুলার বানানোর অসুবিধা কি? সেকুলার বানানোর সবচেয়ে বড় অসুবিধাটা ইমিডিয়েট যে বানাবে, একদম কাঁচাল বানাবে, বলবো রাষ্ট্রের সঙ্গে ধর্মকে আলাদা করতে হবে। কি করতেছে বুঝে বলতেছে? ও আসলে কি বলতেছে? যে রাষ্ট্রীয় আইন কানুনের ভিতরে ধর্ম বলে কোন, মানে ইসলাম আনা যাবে না, ধর্ম তো সাধারণভাবে বলতেছে, ও বলতে চায় ইসলামী পরিচয় আনা যাবে না। আপনার কাছে মনে হয় কি তো বলতেছে, সবাই যদি সবার ধর্মীয় পরিচয় নিয়ে আসে তো ঝামেলাই লাগবে না, জিনিসটা সিম্পল না। ব্রিটিশরা করেছিল যে তারা, আগে বলেছি আপনাদেরকে, যে অটোমান এম্পায়ারের রাষ্ট্রের ভিতর দিয়ে, তুরস্কের ভিতর দিয়ে না গেলে জেরুজালেম দখল করা যায় না। ফলে 13টা ক্রুসেড করছে খ্রিস্টান মুসলমানের মধ্যে, এই ঝগড়াটা তারা করছে, হেরে গেছে প্রত্যেকবার। ফলে যখন সে তুরস্ক শাসন পেল, তখন তার ভয় হলো যে এখন যদি মুসলমান আমাদের গ্রহণ করবে না, এইটার হাত থেকে বাঁচার জন্য সেই সেকুলার নতুন শব্দটাকে হাজির করলো। আচ্ছা, ব্রিটিশটা কি সেকুলার? ব্রিটিশ রেট, আমি আগে বলেছি আপনাদেরকে, এটা হলো অ্যাংলো ক্যাথলিক রাষ্ট্র, এবং অ্যাংলো ক্যাথলিসিজমের হেড হলো রাজা। এটা ফেরকার ধর্ম, এটা তার ধর্মের প্রধান লোকটা হলো রাজা, রাজা রাষ্ট্রের প্রধান।
এখন দাবি করলে হবে যে ব্রিটিশ রাষ্ট্র সেকুলার, তাইলে এবার আপনি তুরস্ক থেকে সেকুলার বানান কেন? মানে হলো আপনি পুরান এটা দূরে সরা রাখতেছে। মুসলমান এসে আমার তুমি কেন খ্রিস্টান আমাদের শাসন করতেছো, এই কথা যেন না কেউ বলে বসে, এই জন্য আগেই মুখটা মেরে দেওয়ার জন্য আপনি সেকুলার বলে একটা ধারণা নিয়ে এসছেন। এইটা হলো শয়তানি সেকুলার, ক্লাসিক সেকুলারটা না, এটা বদ মতলবে নিয়ে আসছেন আপনি ইসলাম কোপানোর জন্য। এইটাই আমাদের এরদোয়ান বহু কষ্টে এটা ভাইঙ্গা বেরিয়ে আসছে। তো এরদোয়ানের ব্যাকগ্রাউন্ড হলো এটা ব্রাদারহুড, মুসলিম ব্রাদারহুডের একটা মানে রিফর্ম অংশ। বহু কষ্ট সেখান থেকে বেরিয়েছে, বহু কষ্ট, স্ট্রাগলের মানে শেষ নাই। এটা কিরকম সেকুলারে ঢুকাইছিল চিন্তা করে, তাহলে তার পারপাসটাই তো কারা, কেন এই যে রাষ্ট্র থেকে ধর্ম, আচ্ছা রাষ্ট্র থেকে ধর্ম আলাদা করতে পারেন, হোয়াট ইজ ধর্ম? থিওলজি কি আসলে? ৬,০০০ বছরের মানুষের পুরনো দিনের যে কৃষিকাজ থেকে শুরু করা সিভিলাইজেশন, এই সিভিলাইজেশনে কোনো এথনিক গোষ্ঠী তার পুরনো ধর্মীয় ধারণা ত্যাগ করতে পারে নাই, পারবে না, পারা সম্ভব না। হোয়াট ইজ ধর্মীয় ধারণা? ধর্মীয় ধারণাটা আপনাকে পরিচালিত করার যে মুখ্য আইডিয়াটা, ওটি তো ধর্ম। আপনার ধর্মের ভ্যালুসগুলো আপনার লাইফে আছে না, আপনি কঠিনতম সেকুলার মনে করেন, স্টিল আপনার এই যে ট্র্যাডিশনালি যেসব অভ্যাস কালচারগুলো ব্যবহার করে গেছেন ফ্যামিলির ভিতরে, প্লেটটা কেমনে করে নেবেন, ধুবেন কেমনে, কোথেকে কোথা পর্যন্ত ঢুকে, আপনি কিন্তু মসজিদ নামাজ এগুলো শুনতেই পারেন না, কিন্তু আপনার কালচারের মধ্যে যা যা কিছু আছে এগুলো আপনি ফেলে দিতে পারবেন। ওটার প্রভাব আছে না আপনার বাক্যের ভিতরে আছে, শব্দের ভিতরে আছে, প্রত্যেকে ফেলাইবেন এটা, যতই আপনি সেকুলার হন না কেন। আপনি কোনো না কোনো ভাবে আরবি শব্দ ইউজ করছে, মোগলরা একদিন ছিল আমাদের এখানে শাসন করছে, তার প্রভাবে বাংলায় ঢুকে গেছে আরবি শব্দ। আরবি শব্দ ফার্সির ভিতর দিয়ে আসছে, আবার কিছু আরবি আসছে ডাইরেক্ট আমাদের প্রত্যেকের নামের ভিতরে আছে। যতই আপনি অমিত ইসলাম বলে একটা কিছু লাগান, মিল্লাত, কিন্তু ওই যে অমিত লাগাইলে পরে তো ইসলাম নিছেন কেন? আবার ভাবছেন অমিত নিয়ে আপনি সেকুলার হয়ে গেলেন, বুঝছেন আপনি? আপনি বাদ দিতে পারবেন না, কারণ আপনি ট্র্যাডিশনালি যেসব শব্দ আবিষ্কার করছেন, যেটাকে যা বলে চিনছেন, ওখান থেকে যে ভ্যালুসটা আপনার কালচারের ভিতরে আসছে, বাদ দেওয়া অসম্ভব। হ্যাঁ, ওর একটা রিফর্ম ফেজ বলতে পারেন, একটা রিফর্ম তো হবেই। যত মডার্নাইজড হবেন আপনি, যত আরবানাইজ হবেন, মডার্নাইজ না, আসল শব্দটা আরবানাইজ, তত ইয়েগুলা পুরান ভাব বদলাবে। কিন্তু এটা তো স্লো প্রসেসের ভিতরে যেটা হয়, কিন্তু আপনি অ্যাবসলিউটলি আগেকার ইসলামী ধারণা ফালাই দিবেন, এটা গাধার কথা বলছেন। তাহলে মানুষকে রাষ্ট্র থেকে ধর্ম আলাদা করতে, এটা মানে ঠিকই আছে। আর প্রত্যেকটা শব্দ ভিতরেই তো ধর্মীয় ধারণা আছে, ওই যেটা প্রায় বলি আমি ভাবতেছেন আমি সেমিনার কোথায় গেছিলি, সেমিনারে গেছিলাম। আচ্ছা, তো সেমিনার শব্দটা কই থেকে পাইলেন ভাই? সেমিনারিজ, এটা তো খ্রিস্টান শব্দ একটা। চার্চের ভিতরে যে সেমিনারিজ হইতো, খ্রিস্টান আইডিয়ার সেমিনার, ওইটা বলা হচ্ছে, বলতো সেমিনারিজ, ওখান থেকে নিয়ে আসছেন আপনি, দোলাই করে সেগুলো বানায় হেলাইছেন। আর হয়ে গেল যে আপনি এখন রাষ্ট্র থেকে ধর্ম আলাদা করতে আলাবেন। এখন মানুষের ভিতর থেকে ধর্মীয় ভ্যালুস গুলাকে আলাদা করতে পারবেন আপনি যতই সেকুলার হয়ে যান না কেন। এটাই তো এথনিক পরিচয়, তো ওটাই বলে। আপনি কেমন করে রান্না করে খাবেন, কি কি ফুড ভ্যালু প্রাইমারি ফুড হিসেবে নিচ্ছেন, ভাত খান না রুটি খান, এগুলো এথনিক জিনিস না? তো এগুলো কি ধর্মের সাথে জড়িয়ে আছে না? তা আলাদা করবেন কেমনি? আপনার গরু মাংস খেতে ভালো লাগে কেন? মাংস হিসেবে খেতে আপনি কালচারালি অভ্যস্ত। কেউ আছে মাছই খায় না, না আমি নিরামিষ খাই, যে নিরামিষ খায় তাকে ধর্মীয় ধারণা থেকে বাদ দিতে পারবেন? এটা গত ৬,০০০ বছরের কাহিনী। মানুষ যেদিন থেকে কৃষিকাজ করা শুরু করছে, সেদিন থেকে যে এথনিক পরিচয় তৈরি হয়েছে, মানুষের ভ্যালুস গুলা, মূল্যবোধ গুলা তৈরি হয়েছে, এটা ইন্টিগ্রাল পার্ট। এটা ফলে আপনি ধর্ম থেকে রাষ্ট্র আলাদা করবেন, এইসব ফালতু কথা বলবেন কেন? আর প্রত্যেকটা ভাষার ভিতরে আছে ধর্মীয় ধারণা, যেই শব্দ ইউজ করেন না কেন আপনি যে কেউ পুরনো শব্দ ইউজ, পুরনো লাগবে না, আপনি যে কোনো শব্দ ইউজ করেন, দেখবেন যে এটা একটা ধর্মীয় শব্দ, অরিজিনালি একটা ধর্মীয় ধারণা। তো ধর্ম থেকে তো আপনি আলাদা করতে পারবেন না। আপনার চিন্তা ভাবনা, আপনার
ওই যে বললাম ৬,০০০ বছর ধরে আপনি যা যা করে আসছেন সবই তো, আপনি তো একদম হাত ধরাধরি করে হাঁটছেন থিওলজি। এটা তো মাত্র 1550-এর পরে আমাদের কাছে একটা ম্যাটেরিয়াল চিন্তা আসতেছে, এইটাই গুছায় আবার রেনেসা হয়ে আসতে লাগতেছে 1650। কিন্তু এটা তো আপনি চাপা দিলেন যে আমার কাছে এখন আর থিওলজিক্যাল ধারণা নাই। তো থিওলজিক্যাল ধারণা ভিতরে ঢুকে আছে, যেগুলো যেগুলো ভাতের প্লেটে পর্যন্ত আছে, ওটা আপনি আলাদা করবেন কেমন? তাহলে এই যে দাবি করতেছে ব্রিটিশরা ধর্ম থেকে রাষ্ট্র আলাদা করতে হবে, এটা ষড়যন্ত্রওয়ালা একটা বিশেষ পারপাসে সে করতেছে। এই আইডিয়াটা, সেম আইডিয়াটা নিয়েছে কংগ্রেসরা। তাহলে দুনিয়াতে দুজন আছে যারা ইন্টারনালি বলে সেকুলার সেকুলার, কংগ্রেসরা বাইরে বলে নাই কখনো, কনস্টিটিউশন লেখে নাই কখনো, লিখতেছে ইন্দিরা গান্ধী এসে 1976 সালে এসে এটা বলতেছে, আর ব্রিটিশরা বলছিল ওখানে। ওকে, আমেরিকান কনস্টিটিউশনে কোথাও সেকুলার শব্দ আছে কিনা? ইন্টারেস্টিং। সবচেয়ে পুরনো কনস্টিটিউশন, রিপাবলিক কনস্টিটিউশন হচ্ছে আমেরিকানদের 1776 সালে। সেই কনস্টিটিউশনে কোথাও সেকুলার বলে কোনো শব্দ নেই। চ্যালেঞ্জ। এমনকি এই যে এর 15 বছর পরে 1791 সালে যখন অধিকারওয়ালা ধারণাগুলো ঢুকাইছে, তার ভিতরেও কোথাও সেকুলার ধারণা নাই। এবার বুঝছেন? কারণ যখনই আপনি শয়তানি মন থেকে একটা খারাপ উদ্দেশ্যে ইসলাম কোপাইতে আসবেন, তখনই আপনি সেকুলার শব্দ ঢুকাবেন। এই হচ্ছে সেকুলার সবচেয়ে নেতিবাচক ব্যবহার। ক্লাসিক ধারণাটা নিল না কিন্তু সে। আপনি ক্লাসিক ধারণা নিলে তো সাম্য দিলে তো হয়ে যায়, সেকুলার শব্দ উচ্চারণেরই দরকার নেই। ওকে, এখন কনক্লুশনে আসেন। তাহলে আমি সাজেস্ট করব আমাদের বাংলাদেশে ইরেসপেক্টিভ অফ ধর্মীয় দল, ধর্ম ছাড়া দল যেই হোক না কেন, আপনি সোজা ব্যবহার করবেন, সোজা বাংলাদেশের সবাই সমান নাগরিক, শেষ। we don't need any secularism, স্ট্রেট কাট বলবেন। এবং আমাদের অভিজ্ঞতা খারাপ, সেকুলারিজম বলে হিন্দুত্ববাদ ব্যবহার করা হয়েছে, সিম্পল। এই দুটো বাক্য খালি বলবেন। আমরা সেকুলারিজমের অনুসারী হওয়ার কোনো দরকার নেই, এর সম্পর্কে আমাদের অভিজ্ঞতা খুবই খারাপ। সেকুলারিজম শব্দ ব্যবহার করে এটা ইসলাম বিদ্বেষী শব্দ হিসেবে ব্যবহার করা হয়েছে, মুসলমানের বিরুদ্ধে এটা শব্দ ইউজ করা হয়েছে। ইসলাম বিদ্বেষ, মুসলমান বিদ্বেষের কাজে এটা সবচেয়ে ঢেকিটা হলো আসলে সেকুলার। এবং নট নেসেসারিলি দুনিয়ার সব রিপাবলিক এই সেকুলার শব্দ বলে ইউজ করছে। আরেকটা আছে, ফরাসিরাও ইউজ করছে সেকুলার। কেন? ফরাসিদের অসুবিধা হলো ওদের ভাগে পড়ছিল কলোনি দখলের ক্ষেত্রে ওয়েস্ট আফ্রিকা। ওয়েস্ট আফ্রিকা ওই জোনটা হলো সবাই মুসলমান। এখন ওয়েস্ট আফ্রিকান লেবার নিয়ে আসছে তার রাজধানীতে প্যারিসে। এখন প্যারিসে এত মুসলমান, এই হাই এত মুসলমান ঢুকে গেছে। ব্রিটিশদের এটা হয় না, কিন্তু ব্রিটিশদের মিক্সড, মুসলমানও আছে হিন্দু আছে, কিন্তু ফরাসিদেরটা আছে ও এবার না মুসলমান চলবে না, ওই সেকুলার করতেছে সে আবার। এবার বুঝছেন? তাহলে সেকুলার যে ব্যবহার করে শয়তান একটা বদমতলব আছে এবং বিদ্বেষী আসছে সে। আমি কেন ওকে আমার ধর্ম বিদ্বেষীকে আমার ধর্ম না মনে করেন, আমি বাংলাদেশে ইসলাম বিদ্বেষ চালু করতে দেবো নাকি? এখান থেকে তো শুরু হবে। ও ইসলাম বিদ্বেষ শুরু করলে মুসলমানরাও বিদ্বেষ শুরু করবে, তাই বিদ্বেষের দিন কেটে যাবে? এটা হতে পারে না। তো রাষ্ট্রকে স্টেবল করার বেস্ট উপায় হচ্ছে নাগরিক অধিকার সবার সমান এবং নাগরিক মাত্রই সবার সমান, মানে অধিকারের দিক থেকে সবাই সমান। এইটি সাম্য ধারণা, পলিটিক্যাল সাম্য। সো স্ট্রেট কাট মুখের উপর বলবেন, আমরা কোনো ধরনের সেকুলারিজম বিশ্বাস করি না। সেকুলারিজম মানে ইসলাম কোপানো, ইসলাম বিদ্বেষ, ইসলামিক ফবিক শব্দ হলো সেকুলারিজম। যারা এটা বলে তাদের ইসলাম ফবিজম আছে, ওইটাকে আড়াল করার জন্য তারা বলে সেকুলার। আর এইটাকে উন্মোচন করে দিচ্ছে শুভেন্দুরা, ওপেনলি বলতেছে এটা তো হিন্দু রাষ্ট্র, আমরা তো মানি না সেকুলারিজম। বুঝছি এবার? কাজেই ইন্ডিয়ান মুসলমানদেরকে রক্ষা করবে সেকুলারিজম, সুতরাং ইন্ডিয়া সেকুলারিজম থাকা দরকার, এইটা জামাতের আমিরের বলাটা বানায় না। এই যে আপনি অপ্রস্তুত ভাবে এটা উত্তর দিতে গেছেন কেন? আগে প্রস্তুতি হবে, নেবেন না? সেকুলার প্রশ্নটাকে কিভাবে হ্যান্ডেল করবেন আপনি? ওটা তো কিন্তু পরিষ্কার করে বলতে হবে। আবার বলে দিচ্ছি, পরিষ্কার করে বলবেন, আমরা সেকুলার শব্দটা ঠিক মনে করি না, ধারণাটাকেও ঠিক মনে করি না। আমরা মনে করি এটা একটি ইসলাম বিদ্বেষী শব্দ, মুসলমানদেরকে নিচে দেখানো, অসাম্য করাটার উদ্দেশ্য এর উদ্দেশ্য। সো আমরা মনে করি বাংলাদেশ একটা সমান নাগরিকের, সবার সমান অধিকার দিক থেকে সব নাগরিকের সমান অধিকার, এই ধরনের রাষ্ট্রে বিশ্বাস করি আমরা। ফলে আমাদের কোন সেকুলার শব্দ ইউজ করার দরকার নেই। এই ঘৃণিত শব্দটাকে আমরা
প্রত্যাখ্যান করি। এবং ইন্ডিয়াতেও কোনো ধরনের সেকুলারিজম থাকার কোনো দরকার নেই। এটা ইন্ডিয়ার মুসলমানদেরকে রক্ষা করবে না। বেস্ট উপায় হচ্ছে নাগরিকের সমান অধিকার, সাম্যের ধারণা নিয়ে আসেন। অধিকার কিন্তু অর্থনৈতিক অধিকার না, সম্পদ সমানের কথা বলছি না আমি। রাজনৈতিক অধিকারের দিক থেকে এনিবডি, পাহাড়ি, সমতলি, গারো, কোন যেই হোক না কেন, সবার অধিকার সমান থাকতে হবে। তাহলে আমাদের নিজেদের মধ্যে এথনিক ঝগড়া হবে না। এটা একটা বিরাট জায়গা থেকে বেঁচে গেলাম আমরা। এবার না আমরা মনোযোগ দিতে পারবো আমাদের অর্থনীতি ভালো করতে, পড়াশোনা, অর্থনীতি সবগুলোর দিকে মনোযোগ দিতে পারবো। আননেসেসারি বিরোধ বাধায় ঝগড়া করে লাভ কি? যেটা কোনো ফলশ্রুতি না। আমি একজনকে আরেকজনের উপর ডোমিনেন্সি কেন করতে দেবো? একটা স্টেবিলিটি দরকার আছে না রাজনৈতিক? তাহলে কনস্টিটিউশনাল স্টেবিলিটি যদি থাকে তাহলে না আমরা মনোযোগ, ইভেন আরো করবো আমরা বলবো যে রাষ্ট্রের দায় হলো প্রত্যেককে তার ধর্ম পালনের অধিকার দেওয়া, এবং ধর্ম পালনের অধিকার যদি ক্ষুণ্ণ হয় এটা রক্ষা করার, এর থেকে রক্ষা করার দায়িত্ব হলো রাষ্ট্রের। উল্টা, রাষ্ট্র থেকে ধর্ম আলাদা করা, আমার এই ধারণা ভুল, মিথ্যা। রাষ্ট্র থেকে ধর্ম আলাদা করা যায় না, বরং উল্টাটা। রাষ্ট্রের কাজ হচ্ছে মানুষের ধর্মীয় অধিকার রক্ষা করা, স্বাধীনভাবে সে স্বাধীন যা ইচ্ছা ধর্ম পালন করবে, এবং রাষ্ট্র খালি দেখবে যে একে কেউ যেন বাধা না দেয়। এটা রাষ্ট্রের কাজ। এটাই নাগরিক অধিকার আরেকটা অংশ। শুধু কথা বলার অধিকার, চিন্তা করার, স্বাধীন চিন্তা করার অধিকার যেমন দিবে, ঠিক সেরকম তার ধর্ম পালনের স্বাধীন অধিকার থাকতে হবে। এটাও নাগরিক অধিকার আরেকটা অংশ। ক্লিয়ার? আশা করি এখন আপনারা সমাজের যে কোনো জায়গায় সেকুলার নিয়ে আলাপ হলে এটাকে থাবড়াই দিবেন, দুটা গালে চট দিয়ে বলবেন যে এই হিন্দুত্ববাদী কথা এখানে আনবেন না, এটা ইসলাম বিদ্বেষী শব্দ। আমরা যে এটা এসে সলভ করেছি সেটা হলো রাষ্ট্রের নাগরিক মাত্রই, সবাই সমান নাগরিক, এবং নাগরিক অধিকারের দিক থেকে আমরা সবাই সমান। ফলে আমাদের কোনো ধরনের এসব ফালতু কথাবার্তা বলা, ছুপা হিন্দুত্ববাদী কথা বলার কোনো দরকার নেই। ওকে, সবশেষে একটা কনক্লুশন টেনে দিই, দেখেন খুব মজার কনক্লুশন হবে। আপনাদের নাহিদদের মুভমেন্টের সময় কি বলছিল? তারা কারা? বৈষম্য বিরোধী আন্দোলন। দেখেন বৈষম্য শব্দটা তো হালকা না, খুব গভীর শব্দ। তাহলে জামাতের আমির যেটা বলতে পারতেন, কলকাতার মুসলমানদের সাথে নাগরিক বৈষম্য করা যাবে না, এটা সবচেয়ে কঠিনতম অন্যায়। বৈষম্য, অধিকারে বৈষম্য করতে পারেন না আপনারা। ঠিক যেমন ভাবে এই যে সংসদের দ্বারায় অমিত শাহ বলতেছে মুসলিম নারীদের নিরাপত্তা দেওয়া অসাংবিধানিক, কি বলতেছেন আপনি? আপনি তো নাগরিক সাম্যের কথা খেয়াল নাই। নাগরিককে রক্ষা করা তো রাষ্ট্রের দায়িত্ব। বৈষম্য করে সেটা তো রাষ্ট্রই না। তাহলে আপনি তো বৈষম্যের পক্ষে কথা বলছেন কেন? আপনি স্টেট বলেন আপনারা নাগরিক বৈষম্য করছেন, আপনি নাগরিক সাম্য আনবেন। এই যে বৈষম্যের উল্টোটা হলো সাম্য। সো রাজনৈতিক অধিকারের সাম্য আনেন, দ্যাট ইজ দ্য অনলি সলিউশন। সবচেয়ে আরামের, সবাই সুখে থাকবে। সো আমাদের সলিউশন হচ্ছে এইটাই। জামাতের আমির সহ সবাইকে বলবো, নাহিদকেও বলবো, আপনাদের বৈষম্যের ধারণাটাকে সামনে নিয়ে আসেন। এর তাৎপর্য অনেক গভীর। আপনি বৈষম্যের রেফারেন্সে বলবেন যে কেন নাগরিক সাম্য আনতে হবে, নাগরিক সাম্য ভিত্তিক রাষ্ট্র বানাতে হবে, রাষ্ট্রকে সংস্কার করে নাগরিক সাম্য ভিত্তিক রাষ্ট্র বানাতে হবে। দেন এই জায়গায় আপনি আর আমাদের মধ্যে কোনো ফারাক নাই, কারণ উভয়ই বলতেছে আমরা নাগরিক সাম্যে বিশ্বাস করি, মানুষের অধিকারে বৈষম্য আমরা এগ্রি করি না। দেখেন এবার তাহলে এই যে বাইরে থেকে বলতেছে, কেউ কেউ প্রশ্ন তুলতেছে, আচ্ছা এনসিপির সাথে আর কয়দিন জামাত থাকবে? দেখেন খোঁজাইতেছে কেমনে হিন্দুত্ববাদীরা। আর আপনারা এইসব প্রশ্ন শুনে মুখে চুপ করে থাকলে হবে না তো, ওটা সুবিধা হিসেবে নেবে। কাজেই সবাই খেয়াল রাখেন কথা, এটা একা জামাতের আমিরের সমস্যা না। এনসিপিও কি বলবে বুঝে উঠতে পারতেছেন। এই যে আবার রবীন্দ্রনাথ আঁকড়াইতে গেছে, ওর কাছে এত বড় একটা অস্ত্র আছে যে আমরা মুভমেন্টই তো করছি বৈষম্য বিরোধী মুভমেন্ট। সো অধিকারের বৈষম্য করা এটা সবচেয়ে বড় অপরাধ, রাষ্ট্র ভেঙে ফেলবে তো এটা। সো আমরা অধিকারের বৈষম্য ভেঙে দেবো, এমন একটা রাষ্ট্র করে তুলবো। ফলে আমাদের কোনো সেকুলার ফেকুলার বলার দরকার নাই আমাদের। থ্যাংক ইউ।